মানুষ বহুকাল ধরে আমাকে সোশ্যাল মিডিয়াতে যেমন দেখছে, ফারাক্কা শামসেরগঞ্জের বুকে বারে বারে গেছি যখন বিপদ হয়েছে। তাহলে আমি ফারাক্কার এক প্রকার ঘরের মানুষ, এই একটা ভালোবাসার পয়েন্ট। দ্বিতীয়, আমাকে পেয়ে যেমন আনন্দিত, মানুষ বলছে আর তো কোনো ক্যান্ডিডেটই নেই। আমি যেটা বলছি এটা মানুষের ওপিনিয়ন বলছি। আমিরুল ইসলাম প্রচুর অত্যাচার করেছে, লুটপাট খুন খারাপি অত্যাচার করেছে এবং ফান্ড তছরূপ করেছে। গঙ্গা ভাঙনে মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন 100 কোটি টাকা আমি দিয়েছি, তার হিসাব কিন্তু দিতে পারেনি জনগণের কাছে যে কী করেছে। সেই নিয়ে আন্দোলন হয়েছে এবং নিরীহ মানুষদের জন্য সে চক্রান্ত করে জেলেও পুরেছে। তাহলে আজকে সে শামসেরগঞ্জে এতই বদনাম, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফারাক্কায় পাঠাতে বাধ্য হয়েছে। ফারাক্কার মানুষ তাকে চেনে, পাশের বিধানসভা, তাকে ঘৃণা করছে। অতএব একজনও বলছে না যে আমরা আমিরুল ইসলামকে কোনো ভোট দেবো। এ গেল। বিজেপির যে সুনীল চৌধুরী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হাজি আক্তার হোসেনের মার্ডার, সুনীল চৌধুরী এবং তার বাবা জগন্নাথ চৌধুরীর। এবং সে মদের ব্যবসায়ী, সমাজকে ধ্বংস করার জন্য মব কীরকম কাজ করে জানেন, ও বিশাল মদের ব্যবসায়ী। অতএব ওকেও মানুষ ঘৃণা করে, বিজেপিরও কোনো ওখানে চান্স নেই। তৃতীয় যেটা আছে, মাহতাব শেখ, তিনি এবারে কংগ্রেসের তরফ থেকে টিকিট পেয়েছেন। মাহতাব শেখ বেসিক্যালি একজন কন্ট্রাক্টর, ভালো কন্ট্রাক্টর, প্রচুর পয়সা করেছেন। ওনার রাজনীতির সঙ্গে কখনোই কোনো সম্পর্ক ছিল না। উনি রিসেন্টলি কিছু মানুষকে, গরিব দুঃখীদের দানও করেছেন, এটাও একটা ভালো জিনিস। কিন্তু গরিব দুঃখীকে দান করার পরে ইলেকশনে দাঁড়িয়ে যদি ভোট চান, তাহলে সেইটার সোশ্যাল ওয়ার্ক থাকে না, সেইটা এক ধরনের প্রজেক্ট হয়ে যায়, মানে নির্বাচনী প্রচারের একটা অংশ হতে পারে। কিন্তু বেসিক্যালি উনি প্রমোটার, কন্ট্রাক্টর। উনি জীবনে কোনো দিন কোনো আন্দোলন করেনি, কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না। যেহেতু প্রচুর টাকা আছে, অধীর চৌধুরীকে টাকা ঢাললেই কংগ্রেসের টিকিট পাওয়া যায়, নিয়ে নিয়েছেন। ওখানে অনেক ট্যালেন্টেড ছেলে আছে, আসিফ ইকবাল এবং আরও অনেক ট্যালেন্টেড পুরনো কংগ্রেসি আছে, তারা কিন্তু পয়সার সামনে উড়ে গেল। দ্বিতীয়, ওনার ভোটার তালিকা থেকে ডিলিট হলো, যদিও এটা দুঃখজনক ঘটনা, কিন্তু ওনার পয়সার জোরে কয়েক কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ওখানেও তিনি হাসিল করলেন। এখন উনি এলাকায় মসজিদ মাদ্রাসা থেকে আরম্ভ করে এলাকার পান্ডা, ডন, হাবি জাবি যাদেরকে আছে, মিডিয়া, প্রচুর পয়সা ছেটাচ্ছেন। লোকে বলছে নাকি ইলেকশনের আগে 5 কোটি টাকা খরচ করেছে, আর এই ইলেকশনে এখন টিকিট পাওয়ার পর আরও 25 কোটি টাকা খরচ করবে। কিন্তু এই 25 কোটি টাকা যদি 30 কোটি টাকা খরচ করেন, উনি করবেন কি? উনি কি বিধানসভা কাঁপাবেন? উনি কি এলাকা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়বেন, যেটা ওখানকার বড় সমস্যা? ওখানে যে গুন্ডারাজ চলছে, ওখানে যা জেল খাটছে মানুষ, ওখানে যে অন্যায়, ওখানকার প্রকল্পগুলো ছিনিয়ে আনার জন্য সরকারের সামনে যে দরবার করতে হবে, এগুলো কি করবেন? পাবলিক বলছে উনি এসব কিছু করবেন না, উনি জিতেই তৃণমূলে যোগদান করবে। যেভাবে বাইরন বিশ্বাস গেছিল, এটা একটা বিজনেস প্রজেক্ট। এবং উনি ইলেকশনে জিতলে এনটিপিসির সমস্ত প্রজেক্টগুলো ওনার হাতে চলে আসবে। আর কেউ ছোটোখাটো অন্য কন্ট্রাক্টর প্রজেক্ট পাবে না। অ্যাশ ফান্ডের বিশাল টাকা ওঠে, সেইটা হাতে চলে আসবে। ওখানে আম্বুজা সিমেন্ট আছে, জিন্ডাল আছে, আর অনেক প্রকল্প আছে, টাকা ওখানে উঠছে। তো একজন বিজনেসম্যানের নজর কিন্তু টাকার উপরে থাকবে। তো ওনার এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল প্রকল্প না, এটা টোটালি বিজনেস প্রজেক্ট। অতএব মানুষ বলছে যে ওনাকে দিলে তো উনি জেতার পরের দিনই টিএমসিতে যাবে, আর ওনার ব্যক্তিগত উন্নতি হবে, আমাদের কি হবে? তো বেসিক্যালি দেখতে গেলে আমার সামনে কোনো ক্যান্ডিডেট নেই। যদি মানুষের যে বিপদ, পিছিয়ে পড়া জাতির যে বিপদ, ওইখানে মানুষ আমাকে বহুদিন ধরে চেনে। আর আপনি জানেন এই সিপিএম, কংগ্রেসের, তৃণমূলের লোকরা কেউ কোনো দিন সামাজিকভাবে কথাও বলে না, বিধানসভায়, পার্লামেন্টে কোথাও গিয়ে কথা বলে না, লড়াই করে না। আমাদের দীর্ঘ জীবন এই লড়াই করে কেটেছে এবং মানুষের ব্যাপক জনসমর্থন। এখনও সেভাবে আমরা প্রচারে নামিনি, হয়তো কাল পরশু থেকে আমরা প্রচারে নামবো। এখন পর্যন্ত শুধু মানুষ আমার মুখ দেখেছে, কিন্তু সিম্বলটা তো চেনাতে হবে। অতএব আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসছেন, এমআইএম চিফ, সঙ্গে হুমায়ুন কবির সাহেব, আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান রয়েছেন। ওখানে বিশাল বিশাল জনসভাও হবে এবং মানুষের কাছে আমাদের চিহ্ন পৌঁছে দেবো। মা বোনেদের ব্যাপক সমর্থন আছে, যুবকদের, বয়স্ক মানুষদের, যে যেখানেই যায় জড়িয়ে ধরে, এক কাপ চা খাওয়ানোর জন্য আবদার করে যে আপনাকে বহুকাল ধরে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, আপনার কথা দারুণ লাগে, প্রচুর ভিডিও দেখি, শেয়ার করি, আপনাকে পেয়েছি, আমরা দারুণ আনন্দি, আপনাকে যে সামনে থেকে দেখছি, এইটা আমাদের বিশাল আনন্দ। মানে এই পরিমাণ আবেগ, ভালোবাসা আমার মনে হয় আজকের দিনে আমরা আত্মীয় স্বজনের কাছেও পাই না। অতএব জিতের ব্যাপক সম্ভাবনা আছে। বাকি আল্লাহর মর্জি। আপনারা সবাই আমার সঙ্গে আছেন, মানুষ আছে, একটা জয়ের সম্ভাবনা প্রমিনেন্ট এখানে আছে, দেখতে পাচ্ছি। আপনি যদি ওই জায়গা থেকে ফারাক্কা বিধানসভা থেকে আপনি যেতেন, আমি যতবার আসি আপনাকে ফোন টোন করে আপনি বিভিন্ন সময় বলেন যে আমি ফারাক্কায় রয়েছি, তো সেই জায়গায় আপনার নারী বা অধঃপতন ভাবে জড়িয়ে রয়েছে,
সেই জায়গার অভাব অভিযোগ মানুষের কি চাওয়া পাওয়া সেটা আপনি নিশ্চয়ই ভালো মতো জানেন। খুব ভালো করে জানি। কি কোন কোন জিনিসের অভাব আছে, কোন কোন জিনিস প্রয়োজন, জিতলে আপনি কোন কোন জিনিসগুলোকে আগে প্রাধান্য দেবেন? অভাব নেই কিসের সেইটা বলুন। ওখানকার সব থেকে বড় সন্ত্রাস, পুলিশের ভয়, গুন্ডার ভয়, পলিটিক্যাল পার্টির ভয়। এই যে ভয়, এই ভয়মুক্ত সমাজ গড়তে হবে। পুলিশ প্রশাসনকে লাগাম দিতে হবে, তারা বেআইনি কাজ করবে না, মিথ্যা কেসে ফাঁসাবে না, এক্সটর্শন বানিয়ে নেবে না, গুন্ডাদের সঙ্গে পলিটিক্যাল পার্টির সঙ্গে নেক্সাস, এবং ওখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, স্টাবলিশ করা। মুসলিম এবং অমুসলিম দুটো সম্প্রদায়কে কাছে এনে ঐক্য গড়ে তোলা, এইটা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। তারপরে ধরুন এলাকা প্রচণ্ড আবর্জনায় ভর্তি, ওখানে জঞ্জাল সরানোর কোনো ব্যবস্থা নেই, যেখানে দেখবেন জঞ্জালের পাহাড়। ওখানে ড্রেনেজ সিস্টেম নেই, চতুর্দিকে খাল আর নদী। খুব সহজে কিছু প্রকল্প নিলে ওখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করা যায়, সেটা করতে হবে। ওখানে রাস্তাঘাটগুলো খুব খারাপ, সেগুলো ঠিক হওয়া দরকার। নদী ভাঙনের একটা বড় সমস্যা আছে। এছাড়া ওখানকার স্কুলগুলোতে শিক্ষক নেই, আর স্কুল এত কম যে এক একটা স্কুলে 8,000 6,000 করে স্টুডেন্ট এক একটা স্কুলে পড়াশোনা, মানে ওখানে 8খানা স্কুল থাকার কথা, একটা স্কুল থাকার জন্য 8,000 বাচ্চা একটা স্কুলে পড়ছে, যেটা অর্জুনপুর হাই স্কুল আছে। আপনার ধুলিয়ান হাই মাদ্রাসায় 6,500 স্টুডেন্ট, আপনি বুঝতে পারছেন। তো ওখানে বাকি অনেক জায়গায় হাসপাতালে কোনো ডাক্তাররা বসে না, প্রচণ্ড আবর্জনা, ওষুধ দেয় না, ওখানে রক্ত পরীক্ষা করতে গেলে পয়সা নেয়, ওখানে প্রসূতি ভর্তি করতে গেলে পয়সা নেয়, সব জিনিস মানে শুধুই মাত্র সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু সবটা পয়সা দিয়ে হয়। আমি ওখানে দৌড়ঝাঁপ করে ডিএমকে ডেপুটেশন দিয়ে এখন অনেকটা নিয়ন্ত্রণ এনেছি, কিন্তু অনেক কাজ বাকি। চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। ওখানে রোজগারের প্রচুর স্কোপ আছে, ওখানে আম আর লিচু প্রচুর পরিমাণ হয়। ওখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যদি দাঁড় করানো যায়, ফসলের যেমন দাম পাওয়া যাবে, ওই কারখানাগুলোতে প্রচুর ছেলে কাজ পাবে। তাছাড়া ওখানে লোকাল ছোটো ছোটো স্মল স্কেল ইন্ডাস্ট্রির অনেক প্রজেক্ট লাগানো যায়, লোকালি প্রচুর ছেলে কাজ পাবে। ওখানে প্রচুর প্রাইভেট স্কুল আছে এবং আরও স্কুল হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পাশে বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মিডিল, যোগাযোগ ব্যবস্থা চরম ভালো। ওইখানে যদি প্রচুর স্কুল, আধুনিক স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল হয়, তাহলে ওই স্কুলের টিচার থেকে, দারোয়ান থেকে, ড্রাইভার থেকে, পিয়ন থেকে, কুক থেকে আরম্ভ করে, সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে সর্বস্তরে কয়েক হাজার মানুষের ওইখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর বাকি যেটা সবথেকে ওখানে মূল্যবান, মানুষ ওখানে কেসে যেটা জড়িয়ে আছে তাদের কেস থেকে বার করে আনতে হবে, তাদের কেসগুলো লড়ছি। আরও প্রচুর মানুষ আছে, তাদের কেস লড়তে হবে, শুধু বেল নয়, তাদের বেকসুর খালাস করতে হবে। নিরীহ মানুষগুলোকে ফাঁসিয়ে রাখা হয়েছে, এবং ওই ফারাক্কা থেকেই পশ্চিমবাংলার মুক্তির দ্বার খুলবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মিডিল মানে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই পোর্শনে ব্যাপক বঞ্চনা আছে, এবং পুরো উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, কোচবিহার, উপরে যতই যাবেন, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা একেবারে খারাপ, পানীয় জলের অভাব, ওখানে যোগাযোগ ব্যবস্থার অভাব, মানে অভাবের শেষ নেই। অতএব ফারাক্কাটাকে কেন্দ্র করেছি যাতে নর্থ বেঙ্গলে আমরা ভালো কাজ করতে পারি, এবং ফারাক্কাকে আমরা ঢেলে সাজাবো। যে কটা কাজ বললাম, এই কটা কাজ যদি আমরা করতে পারি, যখন ওইখানে ফারাক্কায় বিদ্যুতেরও সমস্যা আছে।